আহ, প্রিয় শিক্ষার্থী, অনেকেই হয়তো ভুল বুঝছো যে আমি হয়তো কোনো বডি স্প্রের বিজ্ঞাপন দিতে আসছি। আসলে ভুল বোঝার কিছু নাই। যারা একটু বুঝতে পারছো বা এই বিষয়ে অবগত তারা ঠিকই ধরে ফেলেছো। আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে এই যে আমি বডি স্প্রে এখান থেকে স্প্রে করলাম, প্রথমত হচ্ছে এই ক্যান থেকে বডি স্প্রেটা বের হলো, এইটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে বের হওয়ার পরে আমার কাপড়ে যখন লাগলো এবং এই সুগন্ধটা চারিদিকে যখন ছড়াই পড়বে, এইটা আরেকটা ঘটনা। অর্থাৎ এই দুইটা ঘটনা কোনটাকে কি বলে এবং এদের মাঝে তুলনা বা পার্থক্য, এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ হলো তোমার ব্যাপন এবং নিঃসরণ। তো এইখানে কোনটি ব্যাপন এবং কোনটি অনুব্যাপন বা নিঃসরণ, সেই বিষয়ে আজকে আমরা জানব। একই সাথে এই ব্যাপনের সূত্র পড়ব, অর্থাৎ গ্রাহামের ব্যাপন সূত্র। এই সূত্রের মাধ্যমে এই গ্যাসীয় পদার্থের ঘনত্ব বা আণবিক ভরের সাথে ব্যাপন হার, অর্থাৎ যে ছড়িয়ে পড়া এই গ্যাসীয় পদার্থগুলোর এই ছড়িয়ে পড়ার যে হারটা, সেই হার কিভাবে নির্ধারিত হয় বা কে দ্রুত যায় কে আসতে যায়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। অর্থাৎ ব্যাপনের যে তাত্ত্বিক বিষয়গুলো এবং এই ব্যাপনের প্রয়োগের জন্য আমার কি কি সূত্রগুলো জানতে হবে বা কি কি থিওরিগুলো আমাকে পড়তে হবে, তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো চলো আজকে আমরা ক্লাসে চলে যাই। ব্যাপন এবং নিঃসরণ এই টপিকটা কিন্তু 9-10-এর টপিক, তোমরা ওইখানেই মোটামুটি পড়ে এসেছো। তারপরেও আমরা আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তার আগে আমাদের অবশ্যই ইংরেজি টার্মটা জানতে হবে। অর্থাৎ ব্যাপনকে ইংরেজিতে বলে হলো তোমার ডিফিউশন, আর নিঃসরণ আরেকটা বাংলা নাম হচ্ছে অনুব্যাপন। একে ইংরেজিতে বলে ইফিউশন। খুব কাছাকাছি দুইটা ইংরেজি শব্দ। ইংরেজি টার্মগুলো কেন জানবো? আমি আগেই বলেছি যে অ্যাডমিশনের জন্য ইংরেজি টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো ব্যবহার করে তোমার অনেক প্রশ্ন হয়। সেই ক্ষেত্রে তুমি ইংরেজি টার্মটা না জানলে হয়তো বোর্ড পরীক্ষায় তুমি উতরাই যেতে পারো, কিন্তু অ্যাডমিশন তোমার জন্য টাফ হবে। যদি এটার একটু হিস্ট্রি দেখি যে এই ডিফিউশনটা কোত্থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে। সেটা হচ্ছে ডিফান্ডার, এটা ল্যাটিন শব্দ। এটার ইংরেজি মিনিং যদি বলি, ইংলিশে যদি আমরা এটার মিনিংটা দেখি যে কি, টু স্প্রেড আউট। তাহলে ল্যাটিন যেটা থেকে ডিফিউশন এসেছে ইংরেজিতে, সেটা আমরা যেটা বাংলায় জানি, অর্থাৎ ছড়িয়ে পড়া, এটা হচ্ছে যে ব্যাপন। আর সংজ্ঞা তোমরা আশা করি জানো, 9-10 থেকে শিখছো। তারপরেও বলি যে তাপমাত্রা এবং চাপ, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বুঝতেই পারছো, টি এবং পি আমি সংক্ষেপে লিখলাম। এইগুলো এতগুলো ক্লাস, আজকে হচ্ছে 7ম ক্লাস। তো আগের 6টা ক্লাসে এই বয়েল চার্লস বা এই সূত্রগুলো পড়ানোর পরে এই প্রতীকগুলো তোমার কাছে এখনো অপরিচিত, এটা আসলে অবিশ্বাস্য। এই জন্য আমি একটু শর্টে তোমাদেরকে যাতে দ্রুত হয় সেটা বলার চেষ্টা করছি যে স্থির তাপমাত্রা ও চাপে যদি স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে, খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ, স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে, তার মানে কেউ কোনো ধরনের কোনো প্রভাবক ব্যবহার করা যাবে না বা কোনোভাবে চাপ দেওয়া যাবে না, এইভাবে যদি তোমার উচ্চ ঘনত্বের স্থান থেকে, উচ্চ ঘনত্ব থেকে যদি তোমার নিম্ন ঘনত্বের দিকে পরিব্যাপ্ত হওয়া, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব এটার দিকে পরিব্যাপ্ত হওয়া বা ছড়াই পড়া, এটাই হচ্ছে ব্যাপন। তাহলে কি বললাম? যদি স্থির তাপমাত্রা ও চাপে, চাপটা এখানে স্থির থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা ইফিউশন অর্থাৎ অনুব্যাপন বা নিঃসরণের সাথে তুলনায় যাব, তখন এই চাপের বিষয়টা আসবে। তো উচ্চ ঘনত্বের কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অবশ্যই, কারণ আমরা যেহেতু পরিবেশ রসায়ন পড়ছি, গ্যাসের সূত্র সমূহ পড়ছি, তাহলে অবশ্যই সবকিছু আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হিসাব করব। তাহলে গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে, মানে যেখানে পরিমাণে বেশি আছে সেইখান থেকে স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে ছড়িয়ে পড়াটাই হচ্ছে ডিফিউশন অর্থাৎ ব্যাপন। এইখানে অবশ্যই চাপ স্থির থাকবে। এখন এর বিপরীতে আমরা যদি নিঃসরণ বা অনুব্যাপন এইটা বোঝার চেষ্টা করি, তাহলে এটার
সংজ্ঞাতে আমরা যাব, সেটা হচ্ছে যেখানে চাপের একটা বিষয় আছে, চাপের প্রভাব থাকবে এবং সরু ছিদ্র পথে, সরু ছিদ্র পথে, যেটা আমি শুরুতেই তোমাদেরকে বলেছি, যখন আমরা বডি স্প্রে দেই তখন আমরা যখন পাফ করি তখন যে নিচে যে কন্টেইনার থাকে এবং যে পাফের ওই জায়গাটা থাকে, ওইখানে পাফ করার সাথে সাথে একটা খুব সূক্ষ্ম বা সরু ছিদ্রপথ ওপেন হয় এবং সেই কন্টেইনারের মাঝে যে উচ্চ চাপে ওই পারফিউমকে ওইখানে লিকুইফাইড অবস্থায়, তরল অবস্থায় ভিতরে প্রবেশ করানো থাকে, সেটা যখন চাপ কিছুটা কমে যায় তখন সেটি বাষ্পে পরিণত হয় এবং ওই সজোরে ওই সরু ছিদ্রপথে বের হয়ে আসে। এটা হচ্ছে তোমার ইফিউশন অর্থাৎ নিঃসরণ বা অনুব্যাপন, যেটা আমি শুরুতেই বলেছি যে আমরা বডি স্প্রেটা কোনটা ডিফিউশন কোনটা ইফিউশন এটা আমরা জানবো। তো এটাই হচ্ছে যে নিঃসরণ বা অনুব্যাপন, এবং এই সরু ছিদ্রপথে বের হয়ে আসার পরে হচ্ছে ডিফিউশন হয়। তাহলে বডি স্প্রের কথা যদি ধরি, আগে হয় নিঃসরণ বা ইফিউশন এবং পরবর্তীতে হয় ডিফিউশন। অর্থাৎ আমি স্প্রে করার পরে আমার শরীরে লেগে গেল বা আমার বডিতে হোক কাপড়ে হোক, সেটা লাগার পরে সেইখানে হচ্ছে ঘনত্ব সবচেয়ে বেশি থাকে তার আশেপাশে, এবং সেইখান থেকে আস্তে আস্তে আমার আশেপাশে যে থাকে সেইখানে যে ছড়াই পড়ে, এই ছড়াই পড়ার এই বিষয়গুলোই হচ্ছে পরবর্তীতে যেটাকে আমরা ডিফিউশন বলি। তাহলে আমরা যদি ইফিউশনের সংজ্ঞায় ছিলাম যে সরু ছিদ্রপথে, এইখানে যেমন এখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব ছিল, সেইখানে এইখানে হবে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ। তাহলে চাপের পার্থক্যের কারণে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে, অর্থাৎ কন্টেইনারের ভিতরে উচ্চ চাপে থাকে, যেমন হতে পারে তোমার আমরা যে সিলিন্ডারগুলো রান্নার কাজে ব্যবহার করি একই কথা, সেখান থেকেও তোমার প্রথমে কি হয়, ইফিউশন হয় অর্থাৎ বের হয়ে আসে, তারপরে আস্তে আস্তে সেই প্রাকৃতিক গ্যাস, আমরা যদিও জানি প্রাকৃতিক গ্যাস গন্ধহীন, তারপরেও সেইখানে একটা উপাদান দেয়া থাকে আসলে যাতে দুর্ঘটনা না ঘটে। কারণ গ্যাসগুলো যদি বের হয়ে যায়, বের হয়ে গেলে তোমার আমরা যদি বুঝতেই না পারি, তখন আগুন ধরাইলে দেখা যাচ্ছে বাতাসে আগুন ধরে যাবে, এরকম কিন্তু তোমরা পত্রিকায় পড়েছো। আমি লাস্ট হচ্ছে মিরপুরের ঘটনা জানি, সেইখানে এরকম দুর্ঘটনা ঘটে। তো এরকম অনেক জায়গায় এরকম দুর্ঘটনা ঘটেছে বুঝতে না পারার কারণে, কিন্তু সেখানে একটা মারক্যাপটা, মিথাইল মারক্যাপটা বা ইথাইল মারক্যাপটা, এরকম একটা যৌগ, খুব তীব্র গন্ধযুক্ত একটা যৌগ থাকে, যেটা তোমরা একটু নাক টানলেই বুঝতে পারো যে হয়তো গ্যাস বের হচ্ছে অথবা আগুন ধরে নাই, কিন্তু আমরা চুলাটা যদি অন করি তাহলে কিছু গ্যাসের শব্দ শোনা যায় যে বের হচ্ছে, তখন নাকে কিছুটা গন্ধ আসে। যাই হোক, তো এই যে গন্ধ ছড়াই পড়া, এটা হচ্ছে ডিফিউশন, আর সজোরে বের হয়ে আসা সেটা হচ্ছে ইফিউশন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো বই থেকে তোমরা অবশ্যই পড়বে, স্ক্রিনে দেখো যে ব্যাপন এবং অনুব্যাপন বা নিঃসরণের মাঝে পার্থক্যটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। প্রথমেই সংজ্ঞা, আমি সবসময় বলি যে কোনো পার্থক্যের শুরুতেই সংজ্ঞা, তো এটা নতুন করে বলছি না। এবং 2 নম্বরে চাপের বিষয়টা ব্যাখ্যা করা আছে, 3 নম্বরে যে সরু ছিদ্রপথের বিষয়টা ব্যাখ্যা করা আছে, যে ব্যাপনটা সরু ছিদ্রপথে বা যে কোনো অবস্থায় হতে পারে। ব্যাপন একটি ধীর প্রক্রিয়া, এটা দ্রুত প্রক্রিয়া এবং স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ স্বাভাবিক। আর এটা হচ্ছে অনুব্যাপন কৃত্রিম পদ্ধতি, এবং দুটি গ্যাসের মধ্যে ব্যাপনের একটি গ্যাসের অপরটির স্বাভাবিক অনুপ্রবেশ ঘটে একটার সাথে আরেকটার, এবং অনুব্যাপন উচ্চ চাপের প্রভাবে এটা ঘটে। যাই হোক, আমি যেহেতু স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে পার্থক্য পড়তে পারো, 2 মার্কসের জন্য আসে। এখন আসো, এইগুলো 9-10 এর কনসেপ্ট, আমি জাস্ট শুরুতে একটু ব্যাখ্যা করলাম তোমাদের, যাতে আবার রিমাইন্ড হয় বিষয়গুলো। অনেকেই হয়তো 9-10-এ ফাঁকি দিছো বা ভুলে গেছো। এখন মূল আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের আরেকটু হাই লেভেলে আমরা যাব, সেই বিষয়গুলোতে আমরা প্রবেশ করি। সেটা হচ্ছে শুরুতেই আমাদের লাগবে ব্যাপনের পরে হচ্ছে ব্যাপন হার। আমাদের শুরুতেই ব্যাপন হার সম্পর্কে জানতে হবে। তো যে কোনো কিছুর হার মানেই হচ্ছে সেটা সময় দিয়ে ভাগ। আবার বলছি, যে কোনো কিছুর হার মানেই হচ্ছে সেটা সময় দিয়ে ভাগ, অর্থাৎ ব্যাপন হারকে তোমার প্রকাশ করা হয় আর দিয়ে, এবং এটা যদি গাণিতিকভাবে দেখি V/T, আর একক আয়তনের একক মিলিলিটার বা সেন্টিমিটার কিউব, যাই ধরো, ডিভাইডেড বাই বা পার সেকেন্ড। তার মানে একক সময়ে যে কোনো কিছুর হার মানেই সময় দিয়ে ভাগ, ভি মানে আয়তন। তারপরে সংজ্ঞাটা যদি এইভাবে ধরে যে স্থির উষ্ণতায় প্রতি সেকেন্ডে, অর্থাৎ একক সময়ে, মিনিটেও হতে পারে, মানে যে কোনো একটা ইউনিট যদি ধরি, তো সেকেন্ডটি সাধারণত বেশি প্রচলিত, যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস বা যে আয়তনের গ্যাস ব্যাপিত হয় সেটাই হচ্ছে ব্যাপন হার। আমার কথার সাথে
সংজ্ঞাগুলো তুমি বই বা খাতায় লিখে নিতে পারো। অনেকের কাছে যদি বই না থাকে সমস্যা নেই। আমি শুরুর দিকে বলছিলাম যে আমাদের লেকচারগুলোই এনাফ। তুমি এগুলোই যদি ভালো করে খাতায় কপি করো, নোট করো, তাহলে আমার মনে হয় যে তোমার বইয়ের প্রয়োজন হবে না আপাতত। অবশ্যই যদি বই কেনার যখন সুযোগ হয় বই কিনে নিবা। আর প্রথমবার ভিডিওটা এমনি দেখবা, ক্লাসটা একবার করবা বোঝার জন্য। দ্বিতীয়বার হচ্ছে তুমি কোন জায়গায় কোন বিষয়টা বলেছি এবং কোন জায়গায় পজ করে তোমার লিখে নিতে হবে, সেইটাও তোমার দ্বিতীয়বার যখন ভিডিও দেখবা তখন ক্লিয়ার হবে। তো সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয়বারে হচ্ছে যে নোট করবা, আর প্রথমবার নর্মালি তুমি ক্লাসটা আগে করবা বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক ধারণার জন্য। যাই হোক, তাহলে ব্যাপন হার সম্পর্কে জানলাম যে কোনো যতটুকু আয়তন ছড়াই পড়ে ডিভাইডেড বাই তোমার একক সময়ে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে, যেটা উল্লেখ থাকবে পার সেকেন্ড বা পার মিনিট। তো এটা হচ্ছে যে তোমার ব্যাপন হার। এখন আসো আমরা যেটা যাব সেটা হচ্ছে ব্যাপন সূত্রে যাব, যেটা থেকে আমাদের অঙ্ক করতে হবে এবং বোর্ডে খুব বেশি এটা থেকে প্রশ্ন আসে। গ্রাহামের ব্যাপন সূত্র, বিজ্ঞানী গ্রাহাম, বুঝতেই পারতেছো নাম শুনে, যিনি এটা আবিষ্কার করেন। আচ্ছা, গ্রাহামের ব্যাপন সূত্র আমি বিবৃতিগুলো মুখে বলে দিচ্ছি, কারণ বইয়ে আছে, সবার কাছে আশা করি বই আছে, তুমি জানতে পারবে। আমি আগে গাণিতিকভাবে যদি লিখি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সালগুলো আমাদের সাধারণত লাগে না, তারপর আমি জাস্ট লিখে দিচ্ছি 1848 সালে ইনি সূত্রটা আবিষ্কার করেন গ্রাহাম। সেখানে গাণিতিক রূপটা হচ্ছে এরকম যে আর প্রপোর্শন 1/√ডি। খেয়াল করো, ডি হচ্ছে এখানে ডেনসিটি বা ঘনত্ব। ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে আমি কিন্তু ঘনত্ব বের করার ওইখানে এটা লিখেছিলাম যে ডিটা হচ্ছে ঘনত্ব, বা আগে থেকেও তোমরা অনেকে জানো। তাহলে এইখান থেকে দেখো, তোমার মুখস্থ করা হচ্ছে সবচেয়ে বাজে একটা প্রক্রিয়া, যে তুমি মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে হবে, কারণ মুখস্থ করলে ভুলে যাবে। আর যদি তুমি যে কোনো ছোট ক্ষুদ্র মুখস্থ কিছু করতে হবে, বাট একদম ডিটেলস লাইন বাই লাইন না, যেটার কথা বলছি যে লাইন বাই লাইন হলে ভুলে যাবে। বাট ছোট ছোট টপিকগুলো ব্রেনের উপর চাপ পড়বে না, তুমি জাস্ট প্রতীকগুলো বা এইটুকু যদি শুধু মনে রাখো, আর প্রপোর্শন √1/d, এইখান থেকে তুমি গ্রাহামের ব্যাপন সূত্রের বিবৃতি তুমি করতে পারবা। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র কি, যে স্থির তাপমাত্রা ও চাপে, কারণ এইখানে চাপের একটা বিষয় আছে, টি এবং পি যদি স্থির হয়, আর যে কোনো সূত্রে যদি তাপমাত্রার কোনো বিষয় না থাকে, অবশ্যই কেমিস্ট্রিতে তাপমাত্রা স্থির ধরে নেবে। আর এখানে যেহেতু নিঃসরণের কথা আমরা বলছি না, সো স্থির চাপে হবে ব্যাপন। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, দ্যাট মিনস আর কে একটু আগেই বলছে এটা ব্যাপন হার, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। √ওভার মানে বর্গমূল, আর 1/, থাকলে সেটা ব্যস্তানুপাতিক, এটা তোমরা জানো। আর ব্যস্তানুপাতিক মানে বিপরীত সম্পর্ক, সেটাও তোমরা জানো। আর √ওভার মানে যে আরো বেশি পার্থক্য, নর্মাল ব্যস্তানুপাতিকেও একটা কমলে আর একটা বাড়বে, √ওভারে আরো বেশি পার্থক্য হবে ব্যস্তানুপাতিক হওয়ার পরেও। যাই হোক, এখন এইখান থেকে আমরা জানি যে সমানুপাতিক থেকে যদি সমান দিতে যাই তাহলে কি লাগবে, একটা ধ্রুবক লাগবে। তাহলে R=K/√D, এটা আমরা লিখতে পারি। এখন সমস্যা হলো যে এই ধ্রুবকটা বিভিন্ন সময়ে আমরা যে বিভিন্ন ধ্রুবক সমানুপাতিক থেকে সমান লিখতে গিয়ে যে ধ্রুবকগুলো আনি, অধিকাংশ বা কিছু কিছু ক্ষেত্রে তোমার ধ্রুবকগুলোর নির্দিষ্ট মান বের করা যায়। যেমন আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, আর এর মান আমরা যেটা আগের ক্লাসগুলোতে করেছি, যে ধ্রুবকগুলোর বোল্টজম্যান ধ্রুবক মান বের করা যায়, সেটা ওকে, খুব ভালো। বাট যেটার মান বের করা যাবে না, সেটার ক্ষেত্রে সমস্যা হলো যে আমাকে কোনোভাবে সেটাকে বাদ দিতে হবে। বাদ দিতে হবে মানে কি, কাটাকাটি বা সূত্র এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন বাদ যায়। তাহলে এই ব্যাপনের ক্ষেত্রে কে কোনো কিছু দিয়ে ব্যাপন ধ্রুবক বা এগুলো দিয়ে রিপ্লেস করা যায় না, দ্যাটস ওয়াই এটাকে বাদ দিতে হয়। এখন বাদ দেওয়ার টেকনিক হচ্ছে, দুইটা ভিন্ন গ্যাস, ধরো এ এবং বি, এ ও বি হইতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, যে কোনো দুইটা। এ বি হচ্ছে এক্স এর মতো কমন দুইটা জাস্ট প্রতীক আমি বললাম। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে আমি যদি ধরি R=K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সেই এ গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আরেকটা হচ্ছে বি গ্যাসের ক্ষেত্রে যদি ধরি K=√DB ব্যস্তানুপাতিক। তাহলে এই 1 আর 2 এটাকে যদি আমরা ভাগ করি, একটাকে আরেকটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় যে RA/RB =√DB/DA। তাহলে এই যে তুলনামূলক সূত্র, এই তুলনামূলক সূত্র দিয়ে কিন্তু আমরা আমাদের ম্যাথস আসবে সামনে, আমরা করতে পারবো ম্যাথস। এখন আসো, এটা চলে গেলে হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, যেটা তোমার ঘনত্বের সাথে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন কিছু কিছু ক্ষেত্রে তোমার এটা হচ্ছে নর্মাল ঘনত্ব, ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন। আবার
ভর বাই আয়তন ডাব্লিউ বাই ভি। আবার এই সূত্রে আমরা একটু পরেই ব্যবহার করব আণবিক ভর বাই আয়তন। এমটা আণবিক ভর, এটা তোমরা আগে থেকেই জানো, আণবিক ভর বাই আয়তন। এটা প্রয়োগ করে এই সূত্রটাকে আমরা একটু আরেক দিকে, মানে অনুসিদ্ধান্ত, তার মানে একটা সূত্র থেকে যদি আরো রিলেশন বের করা যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে আসলে। যে কোনো, মানে যত বেশি সম্পর্ক বের হবে তত বেশি সেই রিলেটেড সমস্যাগুলো সলভ করতে সুবিধা হবে। তাহলে আবার বলছি, আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, বাট এইটা এখানে ইউজ করব না আমরা অনুসিদ্ধান্তের জন্য। ভর বলতে আণবিক ভরও এক প্রকার ভর, এইটা ইউজ করে আমরা আরেকটা রিলেশনে যাব। তাহলে একটা রিলেশন আমরা এখানে পেলাম, এটা মনে রাখবা। এখন আমরা আরেকটা রিলেশনে যাব। তাহলে আগের পেজের যে রিলেশনটা আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার ডিবি বাই ডিএ, এখন ডি ইকুয়াল টু আমি কি বলছি, আণবিক ভর বাই আয়তন। এটাকে যদি রিপ্লেস করি তাহলে ডিএ ইকুয়াল টু এম এ ভি এ। তাহলে এইভাবে আমরা যদি করি তাহলে আর এ বাই আর বি ইকুয়াল টু এরকম একটা বিষয় আসবে যে রুট ওভার এম বি বাই এম এ। আচ্ছা, এখানে আণবিক ভর বাই আয়তন হবে, কিন্তু যদি ভি এ ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু ভি, দ্যাট মিনস এটা কাটাকাটি হয়ে যাবে। ভি আর ভিবি যদি সমান হয় তো তোমরা বুঝতেই পারতেছো, মান বসাইলে আসলে চলে আসবে। আমরা এগুলো 6, 7 এর বা 8 এর জিনিস, এটা বুঝাইলাম না যে মান বসাইলে কিভাবে কাটাকাটি হবে। তার মানে একই পাত্রে, একটা নির্দিষ্ট পাত্রে বা নির্দিষ্ট আয়তনের পাত্রে, বা একটা আমরা এরকম যদি একটা নল ব্যবহার করি, একটা নির্দিষ্ট আয়তনের নল, তাহলে দুই দিক থেকে যদি দুইটা গ্যাস আমরা এইখানে পুশ করি, তাহলে একই পাত্রের ভিতর দিয়ে যদি দুই দিকে যাই, কোনটা বেশি ব্যাপিত হচ্ছে এরকম যদি বের করি, তার মানে একটা নির্দিষ্ট আয়তনের বা নির্দিষ্ট এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছে। সো বুঝতেই পারছো, যদি একই পাত্রে বা আয়তন একই হয়, সেই ক্ষেত্রে নতুন একটা সম্পর্ক এখানে আসলো, সেটা হচ্ছে যে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখান থেকে কিন্তু আর প্রপোর্শন 1/√m, এটাও বলা যায় যে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এইখানে আমরা আরেকটা রিলেশন পাইলাম, সেটা হচ্ছে যে আরেকটু বাড়লো যে আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার ডিবি বাই ডিএ ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। আরেকটা আমি এখানে লিখে দিচ্ছি টিবি বাই টিএ, আরেকটা রিলেশন পাওয়া যায়। এটা খুব, তার মানে এই চারটা রিলেশনটা আমাকে একদম মুখস্থ রাখতে হবে। এই চারটার যে কোনো একটা অংশ দিয়ে আমার ম্যাথস আসবে। আবার বলছি, এই চারটার যে কোনো একটা অংশ দিয়ে ম্যাথস আসবে। এখন টি এর সম্পর্কটা কিভাবে আসলো দেখো, এম এর সাথে টি এ, তো আমরা তো একটু আগে প্রমাণ করলাম যে আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ, অর্থাৎ এটা হচ্ছে ব্যাপিত হওয়ার সময়, এ গ্যাস বা বি গ্যাসের এরকম, টি হচ্ছে ব্যাপিত হওয়ার সময়। তাহলে আমি প্রথমেই কিন্তু আগের পেজে দেখাইছিলাম যে আর ইকুয়াল টু ভি বাই টি, তাহলে ভি এ বাই টি এ, আরেকটা হচ্ছে ভিবি বাই টিবি। এইখানে আর কে যদি ভাঙি তাহলে এম বি বাই এম এ। তাহলে এইখান থেকে দেখো তোমার রুট ওভার এম বি বাই এম এ ইকুয়াল টু তোমার টিবি বাই টি এ চলে আসবে। কেন? এটা একটা রিলেশন আমি আগেই লিখে দিছি, বাট কিভাবে আসলো সেটা দেখালাম। এখানে ভি আর ভিবি, এই যে বলছি যে যদি একই পাত্রে হয় বা একই আয়তনের পাত্রে দুইটা গ্যাসকে রাখা হয়, সেক্ষেত্রে বা একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস নিয়ে যদি আমরা তুলনা করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে দুইটা আলাদা গ্যাস হলে তাদের আয়তন সমান হলে তখন এটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হলে তখন রিলেশনটা কার সাথে হলো? টি এর সাথে হলো। ঠিক আছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মাঝে মাঝে এরকম আসে তোমার বাষ্প ঘনত্ব, ঘনত্ব ছাড়াও তোমার বাষ্প ঘনত্ব আসতে পারে। বাষ্প ঘনত্ব দিয়ে যদি কখনোই আসে, একই বাষ্প ঘনত্বকে বড় হাতের ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডিএ বা ডিবি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, দুইটা ভিন্ন গ্যাসের ক্ষেত্রে ডিএ বা ডিবি এইভাবে হলেও তুমি এই ডি এর জায়গায় এই ডি দিয়ে রিপ্লেস করতে পারো। শুধু ঘনত্ব থাকলেও ওকে, আবার যদি বাষ্প ঘনত্ব থাকে তোমার একই, কোনো সমস্যা নেই, কারণ এটা একই সম্পর্ক হবে। কারণ তোমার ঘনত্বের সাথে বাষ্প ঘনত্ব একই রকম সম্পর্ক। আবার আণবিক ভরের সাথেও বাষ্প ঘনত্ব একই রকম সমানুপাতিক সম্পর্ক। আমরা 9, 10 এটা শিখছি, আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। 9, 10 আশা করি সবাই এটা শিখছো, যদি না শিখো আবার একটু মনে রাখো। এখন বাষ্প ঘনত্বের সংজ্ঞায় যাচ্ছি না, এগুলো আগের বইয়ে ছিল, 9, 10 এর বইয়ে।
এখন যদি আসলে পরে তোমাদের না থাকে তাহলে এই সংজ্ঞাটা আমাদের এখানে প্রয়োজন নেই, শুধু এইটুকু বললাম সংজ্ঞায়ন আসবে না বাষ্প ঘনত্বে, শুধু যদি ঘনত্বের জায়গায় বাষ্প ঘনত্ব থাকে তুমি কনফিউজড হবে না, একইভাবে এই ছোট হাতের ডি এর জায়গায় বড় হাতের ডি বসে একইভাবে তুমি ব্যাপন হার বের করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপনের যে থিওরির অংশটা। এইটার সাথে আরেকটা বিষয় একটু তোমাদেরকে অ্যাড করে দেই, সেটা হলো যে ঘনত্ব, চাপ এবং তাপমাত্রার একটা সম্পর্ক। ঘনত্ব, চাপ এবং তাপমাত্রা, এটার প্রতিপাদন যেগুলো দরকার আমি দেখাবো, যেটা দরকার নাই সেটা শুধু শুধু তোমার মানে পড়া বাড়ায় লাভ নাই বা ব্রেনের উপর চাপ বাড়ায় লাভ নেই, শুধু এই তিনটার মাঝে একটা সম্পর্ক আমি লিখে দিচ্ছি। এটা তোমার মাঝে মাঝে খুব কম আসে, আমি বোর্ডে সেইভাবে আসতে দেখি নাই, বাট সবসময় আমরা জানি যে নতুন কিছু প্রশ্ন প্রতি বছরই ইনক্লুড হয়, তো সেই ক্ষেত্রে এটা আসতে পারে। তাহলে d1t1/p1 = d2t2/p2, এই যে বয়েল চার্লসের সমন্বয়ের মতো কাছাকাছি এরকম একটা সূত্র। এই সম্পর্কটা মনে রাখবা, এটা হচ্ছে যে তোমার ঘনত্ব ডিটিপি, এটা তো তোমরা জানোই যে ঘনত্ব, চাপ এবং তাপমাত্রার মাঝে এটা হচ্ছে সম্পর্ক। তোমার ঘনত্ব যদি তুমি যদি যেমন p1v1/t1 = p2v2/t2, এই সূত্রের ক্ষেত্রে আমরা কি করছিলাম যে চাপ আর তাপমাত্রা পরিবর্তন হলে v1 থেকে v2, অনুরূপভাবে d1 থেকে d2, এটাও আমরা বের করতে পারবো। আর যদি তাপমাত্রা স্থির হয়, এই সূত্র থেকে আরেকটা রিলেশনে যাওয়া যায়, তাপমাত্রা যদি স্থির হয় অর্থাৎ T1 T2 যদি ইকুয়াল হয়, তাহলে কি d1/p1 = d2/p2, বা এখান থেকে এইভাবে যাওয়া যায় d1/d2 = p1/p2। সেক্ষেত্রে দেখো 1 উপরে 1 উপরে ডি আর পি, তার মানে ঘনত্বের সাথে চাপের আবার সমানুপাতিক সম্পর্ক। ঘনত্ব এবং স্থির তাপমাত্রায় ঘনত্ব এবং চাপ পরস্পরের সাথে সমানুপাতিক। এগুলো এমসিকিউর জন্য, ইনফরমেশনগুলো আমি যা বলতেছি এগুলো সব এমসিকিউর জন্য কাজে লাগবে, ঠিক আছে? সো এই যে যে রিলেশনগুলো বা সূত্রগুলো দেখাইলাম, আবার বলছি যেটার প্রতিপাদন দরকার হয় আমি দেখাই দিব, আর যেটা শুধু সূত্রটা মনে রাখলেই হবে, শুধু ওই রিলেটেড ম্যাথস যদি আসে তুমি পরীক্ষায় করতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল অংশ তোমার ব্যাপনের। এরপরে আমরা চলে যাব হচ্ছে গাণিতিক অংশে। আমরা সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলো শেখার পরে এখন আমরা এটার প্রয়োগে আসব, অর্থাৎ ব্যাপন এবং অনুব্যাপন এই বিষয়গুলো কোথায় কোথায় প্রয়োগ করা হয়, এবং তার সাথে প্রয়োগ মানে আমি সবসময় বলছি যে সেটা হচ্ছে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, এবং বাস্তবে কিভাবে ব্যাপন যদি আমরা এই ঘটনা ঘটাই, অর্থাৎ কোনো কাঁচনল অথবা কোনো সিলিন্ডারের দুই প্রান্তে কোনো গ্যাস দিয়ে পরীক্ষা করি, কোনটি আগে ব্যাপিত হবে কোনটি পরে ব্যাপিত হবে, এই বিষয়গুলো আমরা দেখব। তার সাথে এই অঙ্কগুলো থেকে বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, তোমরা জানো যে আমি সবসময় চেষ্টা করি যে অনুশীলনীর অঙ্কগুলো থেকে কিভাবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে সেটি দেখানোর জন্য। তো সেটি আমরা দেখাবো যে কিভাবে প্রশ্ন আসে, এবং তার সাথে যে এর আগের লেকচারগুলো দেখলে তোমরা দেখবে যে আদর্শ গ্যাস সমীকরণের এবং ব্যাপন এই দুইটার সম্মিলিতভাবে কিভাবে বোর্ডে প্রশ্ন আসে। তার সাথে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা এই দুইটা সূত্রের একসাথে প্রয়োগ করে অ্যান্সার করতে গেলে কোথায় কোথায় ভুল করো, সামগ্রিক বিষয় নিয়েই আমার হচ্ছে এই অংশটা, এবং তোমরা আশা করি উপভোগ করবা যদি মনোযোগ দিয়ে পরের অংশটা দেখো, এবং খুবই ভালো লাগবে তোমাদের কাছে। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আমি সবসময় তোমাদের বলছি যে গাণিতিক মানেই হচ্ছে ব্যবহার, অর্থাৎ প্রায়োগিক দিকে আমরা যখন যাব তখনই আসবে তোমার গাণিতিক বিষয়টা। সো প্রায়োগিক দিকে দেখো, এক নম্বরে হচ্ছে যে আণবিক ভর নির্ণয় করা যায়। তো ব্যাপনের সূত্র তো আমরা দেখছি যে সেখানে বড় হাতের এম সেটা আছে, তো এই সূত্রটাকে কাজে লাগে, আমরা যখন কাজে লাগাবো যে RA/RB = √MB/ma, এখান থেকে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো। 2 নম্বর প্রয়োগটা হচ্ছে দুটি গ্যাসের মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথকীকরণ। দুটি গ্যাসের মিশ্রণ থেকে উপাদান পৃথক করা যায়। উপাদান পৃথকীকরণ কিভাবে? কারণ ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? আণবিক ভর অথবা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? যার আণবিক ভর বেশি সে আস্তে আস্তে যাবে, অর্থাৎ কম ব্যাপিত হবে। সুতরাং যদি ব্যাপন হার কম বেশি হয় তখন এইভাবে যেটা বেশি ব্যাপিত হয় সেটা আগে চলে যাবে, এটা আলাদা হয়ে যাবে। এইভাবে বারবার আমরা এই ব্যাপনের ফর্মুলাটা প্রয়োগ করে আমরা দুইটা গ্যাসকে আলাদা করতে পারি। একবারে হয়তো পৃথক হবে না, কিন্তু আস্তে আস্তে যেটা ভারী সেটা পিছনে পড়ে গেলে সেটা আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যে, আচ্ছা আরেকটা বিষয় বলি যে ব্যাপন বা অনুব্যাপনের মাধ্যমে গ্যাস মিশ্রণ থেকে কোনো একটি গ্যাসের এরূপ পৃথকীকরণকে বলা হয় অ্যাটমোলিসিস। অ্যাটমোলিসিস এটা জ্ঞানমূলক হিসেবে কাজে লাগতে পারে, নতুন একটা টার্ম
অ্যাটমোলাই বা লিসিস, এটা উচ্চারণ কোনো সমস্যা না, এটা জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। তাহলে এই যে তোমার কি বললাম, মিশ্রণ থেকে অনুব্যাপনের মাধ্যমে এই পৃথকীকরণ যে প্রক্রিয়াটা, ব্যাপন বা অনুব্যাপনের মাধ্যমে মিশ্রণ থেকে, গ্যাস মিশ্রণ থেকে পৃথকীকরণ প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাটমোলাইসিস। আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে খনিতে মার্স গ্যাসের উপস্থিতি বা মিথেন গ্যাসের উপস্থিতি বোঝানোর জন্য তোমার এইভাবে ব্যবহার করা হয় বৈদ্যুতিক ঘন্টা, যে খনিতে যদি গ্যাস বের হয়ে যায় বা সেই ক্ষেত্রে ওই গ্যাসটা ব্যাপন হার দ্রুত হওয়ার কারণে আমরা ওইখানে যখন ওইখানে এসে উপস্থিতি বোঝা যাবে, তখন মানে যদি বেশি হয় দুর্ঘটনা ঘটার আগে আমরা জানতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে যে ঘনত্ব বের করা যায়, সেটা আমরা সূত্রে দেখছি, এবং তার সাথে সাথে তোমার বিভিন্ন আইসোটোপ গুলোকে পৃথক করা যায়, গ্যাসীয় আইসোটোপ গুলোকে পৃথক করা যায়। পৃথকীকরণ সম্পর্কে আমি আগেই বললাম। তো এই হচ্ছে মোটামুটি ব্যবহার। সো যদি ব্যবহার 2-1 মার্কসের জন্য আসে, আমি যে ওই ব্যাখ্যা করা লাগবে না, শুধু এই 4টা বা 5টা যে পয়েন্টগুলো বললাম আমার কথা থেকে তোমরা এগুলো লিখে নিও, এই পয়েন্টগুলো থেকেই মোটামুটি আমাদের হয়ে যাবে। এখন আসো আমরা গাণিতিকভাবে যাব। এখন গাণিতিকভাবে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমি সবসময় যখন গাণিতিক সমস্যাগুলো দেখাইছি তখন তোমাদের বলেছি যে বোর্ড পরীক্ষায় সে একটা অঙ্ক থেকে যে উদ্দীপক আছে বইয়ে বা যে পাটিগণিতের মতো যে ম্যাথসগুলো দেয়া আছে ইনফরমেশন, সেইখান থেকে কিভাবে বোর্ড পরীক্ষায় ম্যাথস আসে, তো সেই অঙ্কগুলো করব। তার সাথে সাথে আমি বোর্ডস পরীক্ষায় কিভাবে ম্যাথস আসে সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন দেখো, ব্যাপনের সাথে আরেকটা বিষয় রিলেট করে, যেমন পিভি ইকুয়াল টু এনআরটি আমরা আগে পড়েছিলাম আদর্শ গ্যাসের সমীকরণ, সেখান থেকে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আরটি। এইখান থেকে তোমার এই সূত্রটা কাজে লাগায় ব্যাপনের সাথে এই সূত্রটা রিলেশন দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই বোর্ডে ম্যাথস আসে। তাহলে এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পিভি, এখান থেকে আণবিক ভর বের করার পরে এই আণবিক ভর কাজে লাগায় আমরা যে ব্যাপনের যে সূত্র আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ, এটাকে আমরা কাজে লাগাই। এটা ছাড়াও আমরা আগেই দেখছি ডিবি বাই ডিএ বা টিবি বাই টিএ এটা আছে। কিন্তু যে কোনো দেখো এই 4টা অংশের যে ইকুয়াল, এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু ডি, যে কোনো 2টা পোর্শন আমরা কাজে লাগিয়ে অঙ্কটা করতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডে এই 2টা রিলেশন থেকেই সবচেয়ে বেশি ম্যাথস আসছে। সো তাহলে কিভাবে, তোমাকে সরাসরি আণবিক ভর দেয়া থাকবে না, কিছু ইনফরমেশন দেয়া থাকবে যে এখানে তুমি, আমি কিন্তু পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এমআরটি থেকে কিভাবে আণবিক ভর বের করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। তো সেইটা যদি তোমার ভালো করে করা থাকে, আমার মনে হয় না সমস্যা হবে তোমার, ঠিক আছে। এখন আসো আমরা সর্বপ্রথম হচ্ছে যে নর্মাল একটা ম্যাথস দেখি, যে এই আণবিক ভরের সাথে সময় ব্যাপিত হওয়ার সময়ের একটা সম্পর্ক রিলেটেড ম্যাথস দেখি, তারপরে আমরা বোর্ডের প্রশ্ন দেখবো যে কিভাবে বোর্ড কোশ্চেনটা সলভ করা হয়। দেখো, যদি এরকম কিছু ইনফরমেশন দেয়া থাকে, ধরো যে একটা পাত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 100 ml, তোমার 100 ml CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা ব্যাপিত হইতে 15 সেকেন্ড সময় নেয়। তারা বলে দিল যে এই গ্যাসটা ব্যাপিত হইতে কতটুকু সময় নেয়, 15 সেকেন্ড সময় নেয়। আরেকটা হচ্ছে অজানা গ্যাস, এই অজানা গ্যাসটা আমাদের নির্ণয় করতে হবে আণবিক ভরের মাধ্যমে, এবং তোমাদের টেনশনের কারণ নাই, এমন আণবিক ভর বের হবে যেটা তোমার, দেখো আয়তন একই হলে এই সূত্রের প্রয়োগ করা যাবে। কারণ যখন আমরা একটু আগেই দেখছো যে এই ব্যাপন হার সাথে তোমার যে টি এর সম্পর্কটা বের করছে আণবিক ভরে, তখন বলছিলাম যে আয়তন একই হলেই তোমার টি এর সাথে রিলেশনটা বের করা যাবে। যদি আয়তন সেম না হয় তাহলে কিন্তু এটা টি এর সাথে ডিরেক্ট সম্পর্কটা বের করা যাবে না। তাহলে এটা যদি 19 সেকেন্ডে ব্যাপিত হয়, সেই ক্ষেত্রে আমরা এই অজানা গ্যাস কি, অজানা গ্যাসটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে তোমার রিলেশনটা চলে গেল। দেখো, আমরা যদি এরকম যায়, যেহেতু আণবিক ভর বের করতে হবে, তাহলে রুট ওভার এম সিও টু বাই এম এক্স, এটা অজানা, ইকুয়াল টু টি সিও টু। দেখো এখানে রিলেশন দেখছো, এম বি উপরে টিবি উপরে, তাহলে সিও টু উপরে সিও টু উপরে, মানে এখানে এম এর সাথে সমানুপাতিক, মানে ব্যাপন হারের সাথে সবগুলো ব্যস্তানুপাতিক, বাট এইটা বাদে বাকি 3টার মাঝে কিন্তু সমানুপাতিক সম্পর্ক। কিভাবে বুঝবা, দেখো বি 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 উপরে, এ এ এ নিচে, কিন্তু এটার সাথে এ উপরে, এইগুলো সব নিচে। সো এটা আশা করি কমন সেন্স, তুমি বুঝতে পারবে। এটা টি এক্স যদি আমরা দেই, তাহলে এইখান থেকে যদি আমরা 44 বাই এম এক্স এটা আমরা বের করবো, আর এটা স্কোয়ার হয়ে যাবে। সিও টু হচ্ছে 15 বাই 19, রুট ওভার উঠাই দিলে এটা স্কোয়ার হবে। এখান থেকে আমরা এম এক্স বের করতে পারবো,
এখানে এমএক্স আসবে তোমার 70.60। তোমরা ক্যালকুলেশনটা করবা, বুঝতেই পারছো ক্যালকুলেশন করানো তো আর এটা এখানে অংশ না, তোমরা এতটুকু তো আশা করি পারবা। তবে এইখানে একটা নোট বা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আবার বলছি, যদি ডিরেক্ট আয়তন সমান হয়, হ্যাঁ, আয়তন একই যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ টি এর সাথে এম এর রিলেশন। আর আয়তন যদি ভিন্ন হয়, আয়তন ভিন্ন হলে তাহলে সমস্যা নেই, আমরাও তাও বের করতে পারবো আণবিক ভর। সেই ক্ষেত্রে আমার এইটাতে যেতে হবে, কারণ ওই আর ইকুয়াল টু ভি বাই টি দিয়ে তোমার দুইটা গ্যাসেরই আলাদাভাবে তোমার ব্যাপন হার বের করে নিতে হবে, কারণ আয়তন তো সমান না, তখন সেটাকে বাদ দেওয়া যাচ্ছে না, মানে অঙ্কটা আরেকটু বড় হয়ে যাবে, যে আগে ওই আয়তন আর সময় দিয়ে ভাগ করে ব্যাপন হার বের করতে হবে, তারপরে আণবিক ভরের সাথে রিলেশনে বসাইতে হবে। এই হচ্ছে যে বিষয়, তাছাড়া এমন কঠিন কিছু না, জাস্ট এক লাইন কম বা বেশি। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, এবং মাথায় যদি না থাকে তুমি মারাত্মকভাবে বিপদে পড়বা, যে তুমি বুঝতেই পারবা না, মনে হবে যে সময়, তাইলে ডিরেক্ট তুমি দেখা যাচ্ছে আয়তন একই না, তুমি ডিরেক্ট সময়, শুধু সময়ের সাথে সম্পর্ক দিয়ে রেজাল্ট কিন্তু চলে আসবে, কিন্তু ভুল হবে, কারণ সেখানে আয়তন ভিন্ন ছিল। আয়তন ভিন্ন হলে অবশ্যই এই দুইটা রিলেশন প্রয়োগ করতে হবে, আর এর মানটা এইভাবে বের করে নিতে হবে এটা প্রয়োগ করে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এরকম অনেক অঙ্ক তোমাদের কাছে যে বই আছে বই থেকে পাবে। আমি বারবার বলছি, ন্যূনতম 2টা বোর্ড বই অবশ্যই অবশ্যই তোমাকে ভালোভাবে দেখতে হবে, তা নাহলে কোনোদিন ইন্টারমিডিয়েটে তুমি তোমার ভালো মার্কস আসবে না, কাঙ্ক্ষিত বলতে 80%, অথবা আমি বলি কাঙ্ক্ষিত হচ্ছে 90%, কারণ তুমি এ প্লাস পেলেও অনেক ভার্সিটিতে আছে অ্যাডমিশনই দিতে পারবে না, শর্ট লিস্টে বাদ পড়ে যাবা যদি ভালো মার্কস না আসে। আর এই করোনা যদি এরকম থাকেই, পরীক্ষা যদি নিতে না পারে, সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েটে মার্কসের ভিত্তিতে অনেক সময় অনেক ভার্সিটি ভর্তির ডিসিশন নিতে পারে, তো সেই ক্ষেত্রেও তুমি পিছাই পড়বা। এখন আসলে আমরা একটা বোর্ডের প্রশ্ন দেখব, যে বোর্ডের কিভাবে এই আণবিক ভর বের করে তারপরে তোমার ব্যাপন হারের সাথে তুলনা করতে হয়। দেখো, একটা বোর্ড প্রশ্নে এরকম কিছু ইনফরমেশন থাকবে, এ বি দুইটা গ্যাস, সেখানে এই পাত্রের আয়তন, ভর এবং চাপ দেয়া আছে, এটা মিলিমিটারে। এইখানে দেখো আয়তন, ভর এবং চাপ দেয়া আছে, এটা কিলো প্যাসকেল। আমি তোমাদের অনেকবার বলছি যে লিটারের সাথে যত আয়তনের রিলেশনগুলো আছে, ডিএম কিউব থেকে শুরু করে সেন্টিমিটার কিউব, মিটার কিউব এবং চাপ, এটিএম, প্যাসকেল, কিলো প্যাসকেল, এটা কিন্তু একাধিকবার ক্লাসে এবং অনলাইন ক্লাসে আমি সব জায়গায় দেখাইছি। এটা যদি মুখস্থ না করো তুমি মারাত্মকভাবে ভুল করতেছো এবং বিপদে পড়বে, একদম তোমার ঠোঁটে থাকবে এটা, যে বলার সাথে সাথেই তুমি কনভার্সনটা করতে পারবে। এবং সবসময় মনে রাখবে যে কোনো দিন তোমার যে এক্সপেক্টেড, অর্থাৎ ওই ম্যাথটা করার জন্য যেটা দরকার এক্স্যাক্টলি যে এককের মানটা, সেটা কখনোই দেয়া থাকবে না, বা আমিও দিব না কখনোই। এখন আসো, এখানে বলছে যে ব্যাপন হারের তুলনা করো, তো আমি সবসময় বলছি যে এই সূত্র থেকেই বেশি আসে, যে আর এ বাই আর বি, মানে আণবিক ভরের সাথে তুলনা, এম বি বাই এম এ, এইটা। এখন এইখানে দেখো কোনো আণবিক ভর দেয়া নাই, তাহলে আমি কিভাবে আণবিক ভর বের করব? আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমরা জানি, রুট ওভার ডিবি বাই ডিএ, এটাও আমরা জানি। এখন প্রবলেম হলো এটা জানাটা ভালো, কিন্তু এটা জানার কারণে একটা অসুবিধা হয়। আমি আগে বলি স্টুডেন্টরা কি ভুল করে, এখানে একটা নোট রাখো যে তোমরা কি ভুল করো, মিস্টেক, তোমাদের মিস্টেকটা কোথায় হয়। আমি অনেক জায়গায় দেখছি যে মিস্টেকটা এরকম হয় যে সবাই মনে করে যে হ্যাঁ, যে এটা সম্পর্ক হচ্ছে কার সাথে, ঘনত্বের সাথেও তো সম্পর্ক আছে। সবাই যে এটা করে সেটা হচ্ছে ডাব্লিউ বাই ভি, ডি ইকুয়াল টু আমি জানি ডাব্লিউ বাই ভি, এইখান থেকে তখন করে এটারে যে 1.36, এটাকে 2 দিয়ে ভাগ করে কি করে নেয়, খুব সোজা করে নেয় যে এটা হচ্ছে ঘনত্ব। অনুরূপভাবে এটাকে এটা দিয়ে লিটার আর ডিএম কিউব এক, সেটা আমরা জানি, এটা দিয়ে বের করে দেন এটার সাথে, যে এটার সাথে আর এর রিলেশনে চলে যায়। কিন্তু এরকম যদি ঘনত্ব বের করে করো, এটা ভুল হবে মারাত্মকভাবে। কেন ভুল হবে তার প্রধান কারণ হচ্ছে, আমরা যখন এই অনুসিদ্ধান্তটা প্রতিপাদন করি, যে প্রথমে ছিল গ্রাহাম সরাসরি বলছে যে ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত আনুপাতিক, বাট তারপরে ঘনত্ব থেকে অনুসিদ্ধান্তে আণবিক ভরে নিয়ে গেছে। মারাত্মকভাবে কেন ভুল হবে, কারণ ওই ঘনত্বের যে আমরা ভাঙছিলাম সেখানে কিন্তু ডাব্লিউ বাই ভি দিয়ে ভাঙিনি, আমরা কি বলছিলাম এখানে ভর বলতে আণবিক ভর। এটা ঠিক আছে, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু আবার আণবিক ভরও এক প্রকার ভর। এই জন্য অনুসিদ্ধান্তটা আমরা প্রমাণ করছিলাম ডি থেকে এম এর রিলেশনে গেছিলাম কি আণবিক ভর বাই আয়তন। সুতরাং তাহলে এখানে যদি তুমি নর্মাল যে কোনো ভর দিয়ে যদি এখানে ঘনত্ব বের করে অঙ্কটা করতে যাও, মিলবে না বা ভুল রেজাল্ট আসবে। এই জন্য সবসময় মনে রাখবা, যদি এই ব্যাপন হারের তুলনা দেয়, তুমি সর্বপ্রথম আগে খেয়াল করবা যে আণবিক ভরটা বের করা যায় কিনা। আণবিক ভর বের করে তখন তুমি
রিলেশনটা বের করবা। তবে যদি ঘনত্বটা ডিরেক্ট দেয়া থাকে, সরাসরি ডি এর মান দেয়া আছে, সরাসরি উল্লেখ করাই আছে যে ঘনত্ব এত, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি ব্যাপনের ক্ষেত্রে ঘনত্বের এই সূত্রটা প্রয়োগ করা যাবে না, এটা আমি কিন্তু বলে দিলাম। তোমরা দেখবা যে কখনোই অধিকাংশ ক্ষেত্রে অনলাইনে অনেক লেকচার দেখবা, কোথায় কি ভুল করে তারা তাদের মতো হয়তো আরও ভালো লেকচার দিতে পারে আমার থেকে, কিন্তু আমি কোথাও দেখি নাই যে এরকম ভুলগুলো বা এই বিষয়গুলো এইভাবে ধরে যে তোমরা সাধারণত তোমাদের মানসিকতা কি বা কোন ভুলগুলো আমরা দেখি। সো আমার এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তুমি ফলো করবা যে কি কি ভুল হইতে পারে। আমার মনে হয় যে এটা তোমাকে খুব উপকার হবে তোমার যদি এইগুলো আমার প্রত্যেকটা কথা খেয়াল করো। অনেকে আছে যে দেখি যে তোমার ভিডিওটা টেনে টেনে হয়তো কয়েকটা অংশ 40 মিনিটের ভিডিও তুমি তো 10-12 মিনিটে দেখে যাচ্ছ। এটা যদি করো তুমি কিরকম বিপদে পড়বে, যে আমি এই কথাটা কেন বললাম এর আগের কথাটা, এর মূল কারণ হচ্ছে এটা যে আমি দেখাচ্ছি আমাকে বড় করতেছে, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা হয়তো অন্য জায়গা থেকে এই টপিকের ভিডিও দেখছো কিন্তু আমারটা দেখতেছো না, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দেখতেছো না বলতে যে টেনে টেনে হয়তো দেখতেছো এবং নিচে প্রেজেন্ট দিয়ে যাচ্ছ যে স্যার আমি দেখছি। হ্যাঁ, এই কাজটা করলে তুমি কেমন বিপদে পড়বা সেটার একটা উদাহরণ দিলাম। ঠিক আছে, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মিনিটের কথা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসো যে আমরা আণবিক ভর কিভাবে বের করব। তাইলে আমরা এম এ আণবিক ভর এর আগে বলছিলাম কিন্তু ডাব্লিউ আর পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, তাহলে ডাব্লিউ এ আর টি বাই পিভি, তাই না? এর আগের আমরা হচ্ছে যে এরকম সূত্র আমরা শুরুতেই বলছিলাম যে আমরা এটা বের করতে পারবো যে আণবিক ভর। সো আমরা জানি পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, তাইলে এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পিভি বা পি এ ভি এ। আর তাপমাত্রা তো একই, দুইটা তাপমাত্রা সেম। আচ্ছা, এটা থেকে আণবিক ভর যদি আমরা বের করি সেই ক্ষেত্রে দেখো আমরা ডাব্লিউ হচ্ছে এটার কত 1.36, আর হচ্ছে 0.0821 ইন্টু টি হচ্ছে 25 মানে কি 298 কেলভিন। হ্যাঁ, পি হচ্ছে চাপ হচ্ছে যে এটা মিলিমিটারে আছে, তাহলে 750 মিলিমিটার, এটাকে এটিএম এ নিতে হবে। 760 দিয়ে ভাগ করলে এটিএম এ আসবে, এটা তুমি খুব ভালো করেই জানো বা অনেকবার বলা হয়েছে। আর আয়তন হচ্ছে 2 লিটার এককে আছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা মানটা বের করব। কেন এটিএম এ নিব? কারণ হচ্ছে আয়তন লিটারে আছে। আর আমি তোমাকে আগে বলছি যে এটা লিটার এটিএম এ নেওয়াটাই সেফ। পিভি ইকুয়াল টু এনআরটি বা ডাব্লিউ বাই এমআরটি, এই সূত্র যদি ব্যবহার করি তাহলে লিটার এটিএম এ নেওয়াটা সেফ। সো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আয়তন যেহেতু লিটারে আছে, চাপটা এটিএম এ আনতে হবে এবং এটাকে লিটার এটিএম এ ব্যবহার করব। তবে অন্য এককেও নেওয়া যেতে পারে, এসআই বা সিজিএস, আর এর বিভিন্ন এককের মান কিন্তু আমি দেখাইছি। সেক্ষেত্রে পি আর ভিটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, কিন্তু এই পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রের ক্ষেত্রে লিটার এটিএম এ নেওয়াটা সুবিধাজনক। আচ্ছা, এইটার যে রেজাল্ট আসবে এটা আসবে হচ্ছে তোমার, আমরা যদি মানগুলো বসাই, এটা ক্যালকুলেটারে নিজেরা করবা। আমি আগেই বলছি যে আমার একটু এদিক ওদিক হইতে পারে মোবাইলের ক্যালকুলেটারে করা, এইটা আসবে। তাহলে আণবিক ভর বের করলাম। অনুরূপভাবে এমবি যদি আমরা বের করি, এটার রেজাল্ট আসবে 36.523, এরকম রেজাল্ট আসবে। এখন দেখো এটা যদি তুলনা করি আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ, তাহলে আমি একবারে মান বসাই দিচ্ছি 523 বাই 16.8585, যদি রুট ওভার করে মান বসাই দিই তাহলে এখানে এরকম একটা রিলেশন আসবে, আর এ ইকুয়াল টু 1.47 আর বি। এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝার আছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই ভুলটাই তোমরা করো। সেটা হচ্ছে এরকম যদি রিলেশন আসে, এই রিলেশন থেকে আর এ বড় না আর বি বড়। অনেকেই ভুলটা করো, তুমি একটু চিন্তা করো, আমার এই ভিডিওটা এখানে একটু পজ করো, পজ করে তুমি একটু চিন্তা করো যে এই রিলেশন থেকে আর এ বড় না আর বি বড়, আমি কি ডিসিশন দিব। আবার বলছি আমি কি ডিসিশন দিব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, তারপরে আমার সাথে মিলাও। এখন আসো, আমি খুব সহজে বের করার জন্য আমি যেটা করি, ডান পাশে যেটা থাকে সেটার মানকে খুব সহজ হচ্ছে 10 ধরে নেই। 10 ধরলে মানটা বিশেষ করতে সুবিধা হয়, বের করতে সুবিধা। তাহলে 10 ধরলে এটার সাথে এটা গুণ করলে এটা কত হবে 14.7। তাহলে কোনটা বড় হচ্ছে, আর এ ইজ গ্রেটার দেন আর বি, তাহলে এটা যদি 10 হয় এটা 14 হবে এই রিলেশনে। আবার সবসময় যে এরকম মান 1 থেকে বড় আসবে সেটা কিন্তু না। যদি আর এ ইকুয়াল টু মানে এই সহগটা যদি 1 থেকে ছোট হয়, দেখো 1 থেকে বড় হলে আর এ বড় হবে, আর যদি 1 থেকে ছোট হয় তাহলে কি হবে, এই ক্ষেত্রে আর বি ইজ গ্রেটার দেন আর এ। তাহলে এই ক্ষেত্রে তোমার বিষয়টা হচ্ছে কিভাবে, এটা তুমি 10 ধরো, এটা যদি 10 ধরো তাহলে 0.5 গুণ করলে এটা কত আসবে, 5 আসবে। তাহলে বোঝাই যাচ্ছে যে আর বি বড় হবে। সুতরাং এই যে সহগটা এটা তো ধ্রুবক, এটা রেখে তুমি ডান পাশেরটার যে কোনো একটা মান, তবে সবচেয়ে সহজ হচ্ছে 10 ধরা।
10 ধরে বা 100 ধরতে পারো, যে কোনো মান ধরতে পারো, ক্যালকুলেটর আছে, তবে 10 ধরলে মুখে মুখেই হয়ে যাবে, যেটার সাথে 10 ধরলে তুমি এটার কত মান আসে এই সহগটাকে নির্দিষ্ট রেখে। তাহলে এইভাবে এই রিলেশন থেকে তোমাকে আর এ বড় না আরবি বড়, আর এ যদি বড় হয় এই গ্যাসের ব্যাপন হার বেশি, আরবি বড় হলে বি গ্যাসের ব্যাপন হার বেশি, বুঝতেই পারতেছো। আবার তুমি এখান থেকেও তুমি ডিসিশন দিতে পারবে মুখে মুখে, কিন্তু গাণিতিকভাবে দেওয়াটাই বেস্ট। সেটা হচ্ছে যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম হবে। তাহলে এখানে কি দেখলাম, মানে এটা তো আমি জাস্ট এমনি দেখাইলাম, এটা অঙ্কের অংশ না। তাহলে কোনটা অঙ্কের অংশ? এই পর্যন্ত, যে আরবি দেখো কম, তাহলে কি তার আণবিক ভর বেশি। সুতরাং আমরা জানি যে যেহেতু আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে আণবিক ভর যার বেশি হবে ব্যাপন হার কম হবে। তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে যে তোমার বোর্ডে কিভাবে প্রশ্ন আসতে পারে। এখন আরেকটা বিষয় আছে, এটাও বোর্ডে এক ধরনের প্রশ্ন আসে, এটা আমরা একটু দেখাবো। ক্লাস বড় হয়ে যাচ্ছে, তারপরেও রিলেটেড টপিক যদি আমরা একসাথে শেষ না করি তাহলে সেই ক্ষেত্রে আসলে দুইটা ক্লাস হয়ে গেলে প্রবলেম। দেখো এরকম কিছু ম্যাথস বোর্ডে আসে যে একটা এরকম যদি সিলিন্ডার আকৃতির এরকম আমরা যদি কোনো পাত্র দেখি এবং দুইটা পাশে যদি আমরা তুলা দিয়ে বা কোনোভাবে দুইটা গ্যাসকে, ধরো একটা HCl এবং একটা NH3, এরকম উদাহরণ কিন্তু ব্যাপনের উদাহরণ 9-10-এ আমরা পড়েছি। এখন এই পুরোটা যদি তোমার আমি ধরে নেই এটা 2.5 মিটার, এই পুরোটার দৈর্ঘ্য এরকম যদি হয়, সেই ক্ষেত্রে তোমাকে অঙ্ক আসবে যে এই গ্যাসটা যদি ব্যাপিত একই সময়ে যদি আমরা শুরু করি, নির্দিষ্ট সময়ে যদি স্টার্ট হয় ব্যাপন হয়, তাহলে এই গ্যাসটা এইদিকে যদি আটকাই দেই তাহলে এইদিকে যাবে এবং এই গ্যাসটা এইদিকে যাবে। এখন কোন পজিশনে মিলিত হবে, দূরত্বটা বের করতে হবে যে এই 2.5 মিটার লম্বা নলের কোন পজিশনে একটা নির্দিষ্ট সময় পরে হইতে পারে মিলিত যখন হবে তখন হচ্ছে যে দুইজনে একই সময়ে সেই পজিশনে যাবে। তবে এইখানে এমনি বোঝা যাচ্ছে এখান থেকে আগের আলোচনা থেকে যে এটার আণবিক ভর হচ্ছে কত, 17, এবং এটা হচ্ছে 36.5। এটা বোঝা যাচ্ছে যে এটার ব্যাপন হার বেশি হবে, এটা বেশি দূরে যাবে, এবং এটা হচ্ছে যে তোমার এরকম একটা পজিশনে মিলিত হবে। এই সিএলটা কম দূরত্বে আসবে একটা নির্দিষ্ট সময় টি, কারণ যখন মিলিত হবে তখন একটা সময় থেকে শুরু হবে এবং একটা সময় গিয়ে মিলিত হবে, তখন একটা নির্দিষ্ট সময়ে তোমার দুইটা গ্যাস যে দূরত্ব যাবে এ বেশি যাবে, কারণ এর আণবিক ভর কম, স্পিড বেশি, বেশি ব্যাপিত হবে। আচ্ছা, এখন আসো এই ধরনের অঙ্ক যদি আসে এইখানে দুইটা বিষয় আসতে পারে, একটা হচ্ছে এল কতটুকু অতিক্রম করলো, আবার অনেক সময় আণবিক ভরও এই ধরনের চিত্র বা উদ্দীপক থেকে বের করা লাগতে পারে। তখন তোমার দূরত্বটা বলে দিবে যে একটা অজানা গ্যাস এতটুকু দূরত্ব অতিক্রম করলো, তখন ওই অজানা গ্যাসটাকে বের করতে হবে। আমি দুইটাই দেখাবো। আচ্ছা, এখন এই অঙ্কগুলো করার জন্য একটা নতুন একটা রিলেশনে আমাদের আসতে হবে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, একটু কঠিন। দেখো RA/RB ইকুয়াল টু √MB/MA, আণবিক ভরের সাথে সম্পর্ক আমরা জানি। আচ্ছা, ব্যাপন হার মানে আমরা জানি যে কি ব্যাপিত আয়তন ডিভাইডেড বাই সময়, তাই না? কতটুকু আয়তন, এটা ব্যাপনের শুরুতেই কিন্তু আমি এটা পড়াইছি, ইকুয়াল টু √MB/MA। এখন যেহেতু একটা আগেই বলছি যে নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দুইটাই একই সময় নেবে, দুইটা গ্যাস একই সময় পরে মিলিত হবে, তো টি কাটাকাটি হলে VA/VB ইকুয়াল টু √MB/MA। এখন আসো আয়তন ইকুয়াল টু আমরা কি জানি, আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা আমরা জানি, তাই না? তিনটা দৈর্ঘ্যের গুণফলই হচ্ছে আয়তন। এখন এটার ক্ষেত্রে খেয়াল করো যে এইটুকু যদি আমরা আয়তন ধরি এই গ্যাসের, যে এই আয়তনটুকু ব্যাপিত হলো, আর এটার আয়তন যদি এইটুকু ধরি, যেহেতু পাত্র নির্দিষ্ট, আবার বলছি পাত্র যেহেতু নির্দিষ্ট, একই সিলিন্ডার, সুতরাং এর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা মানে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এইটা ডিফারেন্ট, বাট বাকি স্ট্রাকচার তো একই পাত্র বা সুষম নল, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল যেটা অন্য দুইটা দৈর্ঘ্যের গুণফল, সেই দুইটাকে ফিক্স ধরতে পারি। এটা গোল নল হোক অথবা তোমার চারকোনা টাইপের কোনো সুষম নল হোক, যাই হোক, সেক্ষেত্রে শুধু দূরত্ব অতিক্রম যেটা করতেছে এই অংশটা, এই দৈর্ঘ্যটা ভিন্ন, বাট বাকি দুইটা যে আয়তন বের করার ক্ষেত্রে বাকি যে দুইটা দৈর্ঘ্য তো ফিক্সড, কারণ এটা একটা নির্দিষ্ট সিলিন্ডার বা নির্দিষ্ট, এটা গোলই হোক, আবারও বলতেছি চারকোনাই হোক বা যাই হোক, সুষম যদি হয়, কারণ সব দিকে যদি সমান থাকে দুই পাশে, সেই ক্ষেত্রে ওই যে সুষম মানে তো বুঝোই, সেই ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রফলটা একই হবে। এখন এইখানে VA মানে হচ্ছে কি ক্ষেত্রফল ইন্টু LA, মানে এই গ্যাসটা বা NH3 যাই হোক, যে গ্যাসটাই হোক, সে শুধু দৈর্ঘ্যটা ভিন্ন।
আর যেহেতু একই পাত্রে এটারও ক্ষেত্রফল সেম, শুধু দৈর্ঘ্যটা ভিন্ন এলবি, সুতরাং বুঝতেই পারতেছো এখানে এ এ মানে ক্ষেত্রফলটা বাদ যাবে। ডিরেক্ট আমরা একটু ছোট করে নিলাম যে ডিরেক্ট দৈর্ঘ্যের সাথে মানে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো এটা যেহেতু ডিফারেন্ট, এর সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা কাজে লাগাবো, এটা আমরা কাজে লাগায় আমরা দৈর্ঘ্য বের করতে পারবো। এখন দেখো, তো আমরা জানি না যে কে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এখন আমরা এই অঙ্ক থেকে আমরা ধরে নেই যে এটা কতটুকু এক্স দূরত্ব অতিক্রম করলো। আমরা যদি দূরত্ব বের করতে যাই তাহলে এইটুকু কত হবে, 2.5 মাইনাস এক্স। খুব সিম্পল, এরকম অঙ্ক অনেক করছো। তাহলে আমরা যদি সূত্র লিখি যে এল এন এইচ থ্রি, এ বির জায়গায় আমরা যদি রিপ্লেস করি এল এইচ সি এল ইকুয়াল টু রুট ওভার, যেহেতু এটা কি এ এ ব্যস্তানুপাতিক, তাহলে এটা উপরে, তাহলে এম এইচ সি এল ডিভাইডেড বাই এম এন এইচ থ্রি। তাহলে এইখানে এল এন এইচ থ্রি মানে এখানে তোমাকে লিখে দিতে হবে যে ধরি এন এইচ থ্রি থেকে সে এক্স দূরত্বে গিয়ে মিলিত হলো। এটা তো তোমরা ফিজিক্সে এই টাইপের অঙ্ক করছো যে কোন দিক থেকে বা কোন প্রান্ত থেকে ধরতেছো সেটা বলে দিতে হবে। তাহলে এল থেকে এন এইচ থ্রি যদি এক্স হয়, এটা হচ্ছে কত, 2.5 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 36.5 ডিভাইডেড বাই 17, এটা রুট ওভার। এখান থেকে তো এক্স এর মান তুমি বের করবে, এত ক্যালকুলেশন তো করে দিতে গেলে বুঝতেই পারতেছো অনেক সময় লাগবে। এখানে এক্স এর মান হবে তোমার এটা তোমার যদি তাহলে তোমরা ক্যালকুলেটারে বের করবা 1.486 এরকম একটা মান আসবে। তাহলে এটা কোত্থেকে, যে এনএইচ থ্রি থেকে যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করলো তাই না, তাহলে এটা হবে 1.4, আর এটা এক্স 2.5 থেকে বাদ দিলে বাকি এই দূরত্বটুকু কতটুকুই হবে বুঝতে পারতেছো, কত হবে 1.014 এরকম একটা মান আসবে। তাহলে এইভাবে তুমি যেটা থেকে ধরবা, অথবা এটা উল্টাই ধরতে পারো, একই ইচ্ছা, তুমি এইখান থেকে ধরতে পারো এক্স দূরত্ব, এটাকে এক্স ধরলে সমস্যা নেই, বাট তুমি সঠিক মানটা বসাইতে হবে। আবার উল্টাটা আসতে পারে, এটারই উল্টাটা বলে দিল যে এরকম একটা হচ্ছে, এটা ধরো তোমার এইখানে এনএইচ থ্রিটাকে বললো অজানা, এইখানে এনএইচ থ্রি দিল না, এবং বলে দিল যে এনএইচ থ্রি থেকে এটা কত 1.486 এই দূরত্বে মিলিত হলো, এটা থেকে এই দূরত্ব টোটাল 2.5। তাহলে বুঝতেই পারতেছো এটা থেকে বাদ দিলে এটা আসবে 1.014। একটা দূরত্ব দেয়া থাকলে বাকিটা তো, আর মোট দূরত্ব থাকলে বাকিটা আমরা বের করতে পারবো যে অজানা গ্যাস থেকে কত দূরত্বে মিলিত হলো আর এইচসিএল থেকে কত দূরত্বে মিলিত হলো। সেই ক্ষেত্রে সূত্র একই, যে এল এক্স এখানে আমরা হচ্ছে যে যেটা অজানা সেটা বের করব বাই এল এইচসিএল, এটা অজানা ছিল, আর এইখানে হচ্ছে এম এইচসিএল বাই এম এক্স, মানে এই আণবিক ভর দিয়েই আমরা অজানা গ্যাসটা নির্ণয় করব। তোমরা এটা টেনশন করবে না, বা এটা শিওর থাকো যে এমন আণবিক ভর আসবে যে গ্যাসগুলো আমাদের প্রচলিত, যেমন CO2, NH3, CH4, এরকম খুব পরিচিত গ্যাসগুলোর আণবিক ভর আসবে। ঠিক আছে, সো এইখান থেকে তুমি যদি এল এক্স যেটা ধরো 1.486 বাই মানগুলো বসাও 1.014 ইকুয়াল টু 36.5 ডিভাইডেড বাই এম এক্স, এটা যদি করো তাহলে এম এক্স এর মান তোমার করে দেখো 17.000 বা 17 আসবে। তাহলে 17 আসলে এটা যে অ্যামোনিয়া, 17 আণবিক ভর কিন্তু অন্য কোনো গ্যাসের নাই। আমাদের পরিচিত যত গ্যাস আছে কমন, আমরা যে গ্যাসগুলো সবসময় বলে থাকি, অন্য কোনো গ্যাসের এভাবে নেই। সো আমি আগেই বলছি যে কমনগুলো আসবে, মানে নর্মালি যেগুলো আমরা বেশি জানি বা ইউজ করি, হ্যাঁ 16, 17 আসতে পারে, 32, 44 এরকম আর কি, 36.5 এইভাবে। তাহলে এইখানে আশা করি বুঝতে পারছো যে মেন হচ্ছে যে এই রিলেশনটা কিভাবে প্রতিপাদন হলো আমি দেখাই দিয়েছি। ভিডিওগুলো দরকার হলে টেনে দেখবা যদি একবারে বুঝতে সমস্যা হয়। দেন এইখান থেকে তোমার যে কোনো একদিক থেকে এক্স ধরলাম আর মোট দূরত্ব থেকে বাদ দিলে বাকি দূরত্ব, দেন সেইখান থেকে আমরা এক্স এর মানও বের করতে পারবো যে নির্দিষ্ট একটা প্রান্ত থেকে কত দূরত্ব মিলিত হলো। অথবা আমরা যদি দূরত্ব দেয়া থাকে সেই ক্ষেত্রে একটা অজানা গ্যাস হলে আণবিক ভর নির্ণয় করে সেটা আমরা বের করতে পারবো সেই গ্যাসটা আসলে কি গ্যাস। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ব্যাপন থেকে তোমাদের বারবার বলছি অবশ্যই দুইটা বই থেকে প্রচুর ম্যাথস করতে হবে। এত ম্যাথস করাই দিতে গেলে দেখো যে অলরেডি অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, আরো এরকম 4-5টা ক্লাস লাগবে যদি বইয়ের সব ম্যাথস করাইতে যাই, তাহলে বুঝতেই পারতেছো এটা পসিবল না। সো নিজেরা অনেক বেশি ম্যাথস করবা, কোশ্চেন সলভ করার চেষ্টা করবা বইয়ের পিছনে যে বোর্ডের কোশ্চেন আছে, তাইলে আমার মনে হয় যে তোমার প্রস্তুতিটা খুবই ভালো হবে। সো আজকে এই পর্যন্তই।